আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা। আর প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। আদালতের রায় হাতে না পাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি বিশেষ কমিটি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমান সরকারের মূল এজেন্ডা, ইউনেস্কোতে বললেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সাথে খালেদা জিয়ার বৈঠক। বিনিয়োগ বাড়াতে না পারলে আগামী বছর 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না, অভিমত অর্থনীতিবিদদের। ধর্মভিত্তিক দলগুলোকে সাথে নিয়ে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জঙ্গি দল, জানালো র্যাব। বিপুল পরিমাণ বোমা, হ্যান্ড গ্রেনেড উদ্ধার। এবং অনুমোদনহীন নকশার ভবন মালিকদের জেল জরিমানা করতে 1 জুন থেকে মাঠে নামবে রাজুক। এবার রবি ইন্টারনেট মিনিপ্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখা না রাখার প্রশ্নে সুপারিশ চূড়ান্ত করার ক্ষেত্রে বিপাকে পড়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। এই পদ্ধতিকে অবৈধ বলে উচ্চ আদালতে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়ায় কমিটির আজকের বৈঠকে বিষয়টির ফয়সালা হয়নি। এজন্য কমিটি শনিবার আবারও বসবে। কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা না করে শনিবারের মধ্যেই এই বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে। মানুষ ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। সংসদে উপস্থাপনের জন্য সংবিধানের ৫ম সংশোধনীর সুপারিশ সহ বিশেষ কমিটির প্রতিবেদন প্রায় চূড়ান্ত। যে একটি বিষয়ে কমিটি সিদ্ধান্তহীনতায় রয়েছে সেটি হল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। আদালতের রায়ে এই পদ্ধতিকে একদিকে যেমন অবৈধ বলা হয়েছে, অন্যদিকে আরো 2 মেয়াদ রাখা যেতে পারে বলেও মতামত দেয়া হয়েছে। এটি তো একটি অসুবিধা আমাদের জন্য, এটা বড়। তাছাড়া আপনারা বুঝতেই পারছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যতটা না লিগ্যালিস্টিক, যতটা না কনস্টিটিউশনাল, তার চেয়ে বেশি পলিটিক্যাল। সেই কারণে এটা বিরোধী দলের উপস্থিতিটা, তাদের মতামতটাও প্রয়োজন ছিল। সুরঞ্জিত জানান, কমিটি এখনো চায় সকলের উপস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে একটি রাজনৈতিক সমঝোতা হোক। জাজমেন্টের মোটামুটি তো বেসিক প্রিন্সিপালটা পাওয়া গেছে না, আমরা আর বসে থাকবো না, আমরা এগিয়ে যাব। প্রতিবেদন চূড়ান্ত করার আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত নেওয়া হবে। ওদিকে বিশেষ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করে সেক্টর কমান্ডার ফোরামের নেতৃবৃন্দরা ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ করেছেন। আমরা যখন যুদ্ধ করেছিলাম তখন তো ওইভাবে আমরা যুদ্ধ করি নাই। আমরা তো বলি নাই যে আমরা শুধু মুসলমানদের যুদ্ধ করতে এসেছি। আমাদের মধ্যে কেন আমরা এই পার্থক্যটা রাখবো? সংসদের চলতি অধিবেশনেই কমিটির প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে। মানুষ ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে দেশে অরাজক পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাছাই পদ্ধতি বদলে ফেলারও সুপারিশ করছেন তারা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব অভিমত উঠে আসে। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুজনের এই গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজকরা। তাদের বেশিরভাগই আসেননি, তবে এ বিতর্কে অংশ নিতে আগ্রহী বিশিষ্টজনদের কমতি ছিল না। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ অ্যাবনর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং যেটার জন্য পুরোপুরিভাবে বিএনপি এবং আওয়ামী লীগ দায়ী। এ পার্টি ও পার্টি বলে লাভ নেই, দুই পার্টি একই রকম চলছে। এই নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টটাকে উইদিন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে ইলেক্টেড করা যায় কিনা এইটা চেষ্টা করা দরকার। 1-11-এর পর তত্ত্বাবধায়ক সরকারের কারণেই এই শাসন ব্যবস্থা রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এটা অবৈধ, অসাংবিধানিক, অথচ পরবর্তী 2টো নির্বাচন করা যেতে পারে, রাজনৈতিক নেতৃবৃন্দ ইচ্ছা করলে করতে পারেন। মানে এই স্ববিরোধী একটা সিদ্ধান্ত আপিলের ডিভিশন থেকে আসবে, এগুলো ভাবনা চিন্তা করতে খুব কষ্ট হয়। নির্বাচনে যারা প্রতিযোগিতা করবেন অথবা সরকারের বড় বড় পদে যারা অবস্থান করবেন তাদেরকে প্রত্যেককে
সারা দেশকে জানাতে হবে অ্যাজ অফ টুডে আমি ভাইস চ্যান্সেলর হয়েছি, আমার এই সম্পদ আছে। অর্থনীতিবিদরা বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। তারা আরো বলেন, প্রশাসনে ক্ষমতাসীনদের দলীয় প্রভাবও শাসন ব্যবস্থাকে অস্থির করে তুলেছে। 7 বছরের মধ্যে আমাদের নেতা নেত্রীরা সব সাধু সন্ন্যাসী হয়ে যাবেন এবং তাদের রাজনৈতিক এই ধরনের তাদের আচরণ, যেটা আমরা লক্ষ্য করছি, দেখে আসতেছি, সে বদলিয়ে যাবে, মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হবে। এটা আমরা এখন যে অবস্থা, তাতে আমরা এর আশা করতে পারি না। বিশিষ্ট এই নাগরিকরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়েই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক সবচেয়ে বেশি। এই পদে নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনের জন্য দরকার হলে লটারি ব্যবস্থা প্রবর্তনেরও প্রস্তাব দেন তারা। কামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ ও জঙ্গিবাদের অভয় আশ্রম হিসেবে পরিচিত হয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এখন বহির্বিশ্ব বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ও প্রগতিশীল দেশ হিসেবে গণ্য করছে। গণতন্ত্র সুসংহত করা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য ফ্রান্সের ডফিন বিশ্ববিদ্যালয় তাকে স্বর্ণপদক ও সম্মাননা ডিগ্রি প্রদান করায় প্যারিসে প্রবাসীদের দেয়া সংবর্ধনার সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ ও ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন শেখর দীপু। 4 দলীয় জোট সরকারের সময় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল দুর্নীতি আর জঙ্গিবাদের দেশ হিসেবে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত হচ্ছে একটি সম্ভাবনাময়, প্রগতিশীল ও আধুনিক দেশ হিসেবে। প্রবাসীদের দেয়া সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। নির্দিষ্ট মেয়াদ শেষেই আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে সে বিষয়ে দেশে ও বিদেশে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। চুরি করে এখন চোরা টাকা তো সামাল দিতে হবে, তাহলে ভোট চুরি করতে হবে, আবার ক্ষমতা আসতে হবে। তার জন্য 96 সালে 15ই ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, নিশ্চয়ই সকলের মনে আছে। যে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করে নাই, এমনকি তাদের প্রিয় জামাতও তখন অংশগ্রহণ করে নাই। ভিশন 2021 এর আলোকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার ও বিদ্যুৎ খাত সহ নানা বিষয়ে বর্তমান সরকারের সাফল্য বর্ণনা করেন। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি ডফিন বিশ্ববিদ্যালয়ের দেওয়া পদক সকল বাংলাদেশিকে উৎসর্গ করেন। 2001-এ ক্ষমতায় এসে 5 বছর বিএনপি ক্ষমতায়, তাদের যে 4 দলীয় জোট, তারা কি করলো? ওই স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী যারা, তাদের হাতে আমার মুক্তিযুদ্ধের রক্তে রঞ্জিত সেই পতাকা তুলে দিয়ে তাদেরকে বানালো বাংলাদেশের মন্ত্রী। এর আগে গণতন্ত্র সুসংহত করা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণপদক ও সম্মাননা ডিগ্রি দেয় প্যারিসের ডফিন বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে নারীকে দারিদ্র্য মুক্তির হাতিয়ার অভিহিত করে বলেন, নারী নীতির মাধ্যমে সব ধরনের বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ ইউনেস্কো আয়োজিত নারী উন্নয়ন শীর্ষক এক সেমিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখর দীপু, এটিএন বাংলা। এদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমান সরকারের মূল এজেন্ডা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত হাই লেভেল প্যানেল অন উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি শীর্ষক সেমিনারে দেয়া ভাষণে তিনি কথা বলেন। তিনি বলেন, ক্ষুদ্র হলেও জটিল জগতে বিশ্বায়নের এই যুগে শান্তি, সম্প্রীতি, কল্যাণ ও সমৃদ্ধি অর্জনের পথে আমাদের যাত্রা পুরুষের পাশাপাশি নারীদের সমমর্যাদার উপর নির্ভরশীল। কেবল নারী পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রকে সুসংহত করার পাশাপাশি সবার জন্য একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব করতে পারি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে নারী উন্নয়নে গৃহীত তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ডেমোক্রেটিক ককাসের নেতা জোসেফ ক্রাউলি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের ক্যানন ভবনে তার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান জোসেফ ক্রাউলি। তিনি জানান, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে গণতন্ত্রকে এগিয়ে নিতে এ ধারা অব্যাহত রাখতে হবে।
এই আলোচনার সময় বাংলাদেশি বংশোদ্ভূত কংগ্রেসম্যান হ্যানসেন হাশিম ক্লার্কও উপস্থিত ছিলেন। এদিকে এই বৈঠক চলাকালে ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করে ওয়াশিংটন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে, তবে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে এ ধারা অব্যাহত রাখতে হবে। বিনিয়োগ বাড়াতে না পারলে সরকারের লক্ষ্যমাত্রা অনুসারে আগামী বছর 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না, আর 2015 সালের মধ্যে 8 ভাগ প্রবৃদ্ধি অর্জনও হবে দুঃসাধ্য। বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামোর সংকট কাটাতে না পারলে এর জন্য প্রয়োজনীয় বিনিয়োগ হবে না। তাই আসন্ন বাজেটে সব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রয়োজনে শিল্প ও অবকাঠামো খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। 2015 সালে মোট দেশজ উৎপাদন বা জিডিপি শতকরা 8 ভাগ বাড়ানোর কথা বলা হয়েছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে, আর তা করতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে জিডিপির অন্তত 30 ভাগ। শুধু সরকারি বিনিয়োগই দরকার হবে 7.5 ভাগের বেশি। অর্থনীতিবিদদের মতে সরকারের প্রায় 2.5 বছরের মেয়াদে এক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে 58 ভাগ বাড়লেও একে সন্তোষজনক মনে করেন না অর্থনীতিবিদরা। সরকার 2015 সাল নাগাদ জিডিপি গ্রোথের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন শতকরা 8 ভাগ। এখন এই জিডিপি গ্রোথ আসতে গেলে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। আগামী বছর বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোর ব্যাপারে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। মন্ত্রণালয় এবং বিভাগগুলোর অদক্ষতায় কোনো বছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 100% বাস্তবায়ন না হলেও প্রতি বছরই এর আকার বাড়ানো হয়। তাই বরাদ্দ দেয়া টাকা খরচ করতে না পারলে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রস্তাব এলো সংসদ সদস্যদের কাছ থেকে। সেই সাথে সরকারের অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রকল্প নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। জনগণকে গেলেই বলে বিদ্যুৎ দেন, যারা প্ল্যানার ইউ ডোন্ট হ্যাভ প্রায়োরিটি কনসেপ্ট। কারো প্যাট্রিয়টিজম নিয়ে আমার শক্ত প্রশ্ন আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নতুন অর্থ বছরেও মূল্যস্ফীতি কমবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা। তবে সেই চাপ সামাল দিতে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা, ব্যবসায়ীদের প্রস্তাব মেনে শুল্ক স্তরে পরিবর্তন আনা আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে তাতে দুর্নীতি কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে যোগসাজশে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিয়ে জঙ্গিরা সংগঠিত হয়ে রাজধানীর আশেপাশে ঘাঁটি তৈরি করছিল বলে জানিয়েছে র্যাব। সাভার নবীনগর এলাকা থেকে সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতা গ্রেফতার ও তাদের দেয়া তথ্য মতে বিপুল পরিমাণ বোমা, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। মাহমুদুর রহমানের রিপোর্ট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, শেখ ফরিদ আহমেদ, মাওলানা সাব্বির সহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হলেও থেমে নেই জঙ্গি সংগঠনের তৎপরতা। নাশকতার প্রস্তুতি নিয়ে ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে ঘাঁটি তৈরি করছে তারা। সম্প্রতি সংগঠনের শীর্ষ নেতারা রিমান্ডে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে 50,000-এরও বেশি সদস্য রয়েছে তাদের সংগঠনে। এর মধ্যে 5 থেকে 6,000 প্রবাসী সদস্য সংগঠন চালাতে নিয়মিত চাঁদা দেয়। র্যাবের গোয়েন্দাদের ধারণা নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সদস্য সংখ্যা লাখেরও উপরে। বুধবার রাতে সাভার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে এই সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতাকে গ্রেপ্তার করে র্যাব। তাদের দেওয়া তথ্য মতে সাভারের কলমা এলাকায় একটি তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা, হ্যান্ড গ্রেনেডের বডি, বোমা তৈরির উপকরণ ও বিস্ফোরক উদ্ধার করে র্যাবের গোয়েন্দারা। এত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং যে সরঞ্জাম আমরা তো ধরে নিতে পারি এটা নাশকতা বা বড় ধরনের কোন নাশকতা করার পরিকল্পনা করেই তারা করছিল বলে আমরা আশঙ্কা করছি। হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদে তাদের এক্সাক্ট কি পরিকল্পনা ছিল সেটা আমরা জানতে পারবো। র্যাব জানায় 1 মাসেরও কম সময় গার্মেন্টস কর্মী পরিচয়ে 5-6 জন জঙ্গি সদস্য ওই বাসাটি ভাড়া নেয়। র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহেল জানান, সম্প্রতি ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সদস্যরা ঢাকা ও তার আশপাশে অবস্থান নেয়। ধর্মভিত্তিক ওই দলগুলোর শীর্ষ নেতাদের সাথে জঙ্গিদের যোগাযোগের প্রমাণ পেয়েছে তারা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে এই হুজির শীর্ষ নেতা শেখ ফরিদ, মাওলানা সাব্বির এদের বৈঠক হয়েছে, চট্টগ্রামে বৈঠক হয়েছে এবং ঢাকায় বৈঠক হয়েছে। এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই কিন্তু এই সমস্ত হুজি এবং অন্যান্য যে জঙ্গি সংগঠন, বিশেষ করে হুজি এন্ড জেএমবি, এদের সদস্যদের কিন্তু মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি।
র্যাব জানায় সংগঠনের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ার পর নতুন আমির ইয়াহিয়া দায়িত্ব গ্রহণ করেন। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে জেলা পর্যায়ে কার্যক্রম জোরদার করতে জেলা সেক্রেটারিদের নির্দেশ দেন তিনি। তবে সাভারে উদ্ধার হওয়া বিস্ফোরক বোমা কেন মজুত করা হয় এবং নাশকতার লক্ষ্যবস্তু কি, এ বিষয়ে মুখ খোলেনি গ্রেপ্তারকৃত জঙ্গিরা। র্যাব জানিয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের পরিকল্পনার বিষয়ে জানা যাবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 1 জুন থেকে অনুমোদনহীন নকশার ভবন মালিকদের জেল জরিমানা করতে মাঠে নামবে রাজুক। রাজুকের ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দিতে পারবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, রাজধানীতে 5,000 ত্রুটিপূর্ণ ভবনে 3,000-এরও বেশি ঝুঁকিপূর্ণ। শওকত মিল্টনের রিপোর্ট। রাজধানী ঢাকা ক্রমশ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। যেমন খুশি যে কেউ গড়ে তুলছেন ভবন। ইমারত নির্মাণ বিধিমালা মানা হচ্ছে না। অনেক জমির মালিক রাজুকের কাছ থেকে নকশা অনুমোদন করাচ্ছেন একরকম আর নির্মাণ করছেন অন্যরকম। আবার অনেকেই কোনো নকশা না করেই ভবন নির্মাণ করছেন। কেউ কেউ 5 তলার অনুমোদন নিয়ে 8 তলা করছেন, কেউ বা 10 তলার অনুমোদন নিয়ে বানাচ্ছেন 18 তলা। এসব অনুমোদনহীন নকশার ভবন ঝুঁকি বাড়িয়ে তুলছে নগরীর। ঘটছে ভবন ধসের ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। তাই রাজুক এ ধরনের ভবনের একটি তালিকা করেছে। 5,000 বিল্ডিংকে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি। সেই 5,000 বিল্ডিং এর এগেনস্টে আমাদের কার্যক্রম গত 1 বছর থেকে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে গত 1 বছরে 500 স্ট্রাকচারের এগেনস্টে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের 5,000 যেগুলো করেছি সেগুলোর মধ্যে আমাদের 2/3 হলো মেজর। এ ধরনের ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত 1 মাস ধরে 4টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাজুক। ভবন মালিকদের জরিমানা দিয়ে পার পেয়ে যাবার প্রবণতার কারণে রাজুক আরও কঠোর হবার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বুধবার একটি বৈঠকও হয়েছে। 1 জুন থেকে জেল জরিমানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই 1 মাস কাজ করে আমার যে অভিজ্ঞতা, আমার ম্যাজিস্ট্রেটদের, আমার সহকর্মীদের যে অভিজ্ঞতা, সেখানে হলো মানুষ টাকা পয়সা নিয়ে রেডি হয়ে থাকে, রাজুক আসবে, আমি টাকা দিয়ে জরিমানা দিয়ে পার পেয়ে যাব। কিন্তু সেইটাকে ভ্রুক্ষেপ করতেছে না, অনিয়মই থেকে যাচ্ছে, অনিয়ম করে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমার সহকর্মীদেরকে নিয়ে, ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আমার এই যে উভয় দণ্ড চলবে, জেলও চলবে, জরিমানাও চলবে। রাজুক চেয়ারম্যান আরো জানান, যেসব ভবন মালিকের অপরাধের ধরন কম তাদেরকে জরিমানা করে ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। যাতায়াত বন্ধ করতে সরকারকে 6 দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। GM তসলিমের রিপোর্ট। আম ও অন্যান্য মৌসুমী ফলের আড়ত ও বাজারে রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিক্রি বন্ধ করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI ও র্যাবকে মনিটরিং টিম গঠন করে ফলের ল্যাবরেটরি পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। ফলমূলে রাসায়নিক দ্রব্য মেশানো বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ব্যাপারে আগামী 15 দিনের মধ্যে স্বরাষ্ট্র ও খাদ্য মন্ত্রণালয়কে একটি সুপারিশমালা তৈরি করে আদালতের প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। রাসায়নিক দ্রব্যযুক্ত ফল আমদানি বন্ধে দেশের সব প্রবেশ পথে তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। আর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। বাজার থেকে মোবাইল কোর্টের মাধ্যমে কেমিক্যাল যুক্ত শত শত টন আম মোবাইল কোর্টের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বর্তমানে এই কেমিক্যাল যুক্ত করে আম পাকানো এবং এটি বিক্রি করার ব্যবস্থা বন্ধ করার জন্য আমরা কতিপয় নির্দেশনা চেয়েছিলাম। আদালত শুনানি শেষে আজকে এই নির্দেশনাগুলো দিয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগের বাগান থেকে আম বাজারজাত করার ক্ষেত্রে সেখানে পাহারা ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের রাজশাহী ডিআইজিকে নির্দেশ দিয়েছে আদালত। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। দেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরে পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ATN বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। পাশাপাশি পর্যটন শিল্পের সুযোগ সুবিধা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। ATN বাংলার কার্যালয়ে কক্সবাজারে ওয়ালটন রান ফর দ্য ওশান অনুষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রিপোর্ট করছেন রবিউল ইসলাম রাজু।
আগামী 8 জুন ওয়ার্ল্ড ওশান ডে উপলক্ষে কক্সবাজারের সমুদ্র সৈকতে এটিএন বাংলা, স্পোর্টস ভিশন ও সেফ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়ালটন হাফ ম্যারাথন মেরিন ড্রাইভ। আর এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরতে পারলে দেশের পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। কয়েক মিলিয়ন বাঙালি বসবাস করে সারা বিশ্বে। শুধু আমাদের বাঙালিদেরও যদি দৃষ্টি আমরা এটিএন বাংলার মাধ্যমে যদি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তবু আমি বলবো আমরা কিন্তু অনেক টুরিস্ট পাবো। পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন শিল্পের আধুনিকায়ন ও সুযোগ সুবিধা বাড়াতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। আমরা চাই আমাদের দেশটা ডেভেলপ হোক, এটা আমার দেশ, আমরা এখানে বসবাস করতে হবে। আমরা পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, আমি সারা পৃথিবী ঘুরে দেখছি, পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন মহাদেশে নাই যে আমি যাইনি, কিন্তু সেই বাংলাদেশে আসলেই সে ভালো লাগে। এটা নিজের দেশ, বাংলায় কথা বলতে পারি, সবার সঙ্গে মিশতে পারি, থেকে শান্তি, খেয়ে শান্তি, কথা বলে শান্তি, সবকিছু এখানে। সুতরাং এই দেশ গর্ব সবাই মিলে। অনুষ্ঠানে এটিএন বাংলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজেশ আলী খান। আর প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার, স্পোর্টস ভিশনের MD ডক্টর অনুপম হোসেন, ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর জাকারিয়া লিঙ্কন ও সেফের প্রধান নির্বাহী মশিউর আর খন্দকার চুক্তিতে স্বাক্ষর করেন। 8 জুন এই হাফ ম্যারাথন কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে ইনানি বিচে গিয়ে শেষ হবে। আর এতে অংশ নিবে সারা দেশ থেকে বাছাই করা 50 জন তরুণ তরুণী। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ, অর্থ সংবাদ। পুঁজিবাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধের দাবিতে বিক্ষোভ ও এসইসি বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। সপ্তাহের শেষ দিনে ও লেনদেন শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সূচক পড়তে থাকলে রাস্তায় নামে বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে অস্থিরতা না কাটা পর্যন্ত লেনদেন বন্ধ সহ 15 দফা দাবিতে স্মারকলিপি দেন নিয়ন্ত্রক সংস্থা এসইসি বরাবর। তবে বিনিয়োগকারীদের দাবি বাস্তবায়নের অঙ্গীকার না করলেও চলমান সংস্কার কার্যক্রম শেষ হলে পুঁজিবাজারের অস্থিরতা কেটে যাবে বলে আশা করছে এসইসি। এদিকে গত 26 মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন লেনদেনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। এর আগে এই বছরের 25 জানুয়ারি ও 2009 সালের 29 মার্চের চাইতে কম লেনদেন হয়েছিল। পপুলার ফার্মাসিউটিক্যালস, আন্তর্জাতিক সংবাদ। বসনিয়ায় গণহত্যার অপরাধে অভিযুক্ত সার্বিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল রাতকো মলাদিসকে গ্রেফতার করেছে পুলিশ। 1995 সালে বসনিয়া যুদ্ধ চলাকালে 7,500-এরও বেশি পুরুষ ও বালককে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। বসনিয়া যুদ্ধের 1 দশক পরে তাকে সার্বিয়া থেকে গ্রেফতার করা হয়। সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিস এক সংবাদ সম্মেলনে এই গ্রেফতারের কথা স্বীকার করে জানান, নাদিসকে হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হবে। এদিকে যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘের প্রসিকিউটর জানিয়েছেন, শুধুমাত্র নাদিসকে গ্রেফতার ও হস্তান্তরের মাধ্যমে সার্বিয়া তার সব দায় এড়াতে পারবে না। আবারও নিয়ে নিচ্ছি জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি। আর বিরতির পর যা থাকছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগ আয়োজিত আলোচনার সভায় তিনি আরও বলেন, মুফতি আমিনীকে ব্যবহার করে বিএনপি দেশকে অস্থিতিশীল মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়। ইসলামী ঐক্যজোট নেতা মুফতি আমিনী কর্তৃক কোরআন অবমাননার অভিযোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিদেশি কোম্পানির কাছে সমুদ্রবক্ষের তেল গ্যাস ব্লক ইজারা দানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের মাধ্যমে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট মেটানো যেত, অথচ সরকার তা না করে বিদেশি কোম্পানির কাছে গ্যাস ব্লক ইজারা দেওয়ার নামে দেশের গ্যাস বিদেশে পাচার করছে। সমাবেশে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ও সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন। পার্টেক্স খেলার খবর।
গ্রামীণফোন বাংলাদেশ লিগে দিনের দুটো ম্যাচই ড্র হয়েছে। ফেনী স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবের সাথে গোলশূন্য ড্র করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জের সাথে একই ব্যবধানে ড্র করে চট্টগ্রাম মোহামেডান। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দু দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলে, কিন্তু গোলের দেখা পায়নি কেউই। এই ড্র সত্ত্বেও 17 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি দলগুলোর অবস্থানে। শেখ জামাল দ্বিতীয়, ফেনী সকার নবম, ফরাশগঞ্জ দশম ও চট্টগ্রাম মোহামেডান আছে একাদশ স্থানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতায় ছেলেদের দলগত চ্যাম্পিয়ন হয়েছে চীন এবং মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে থাইল্যান্ড। রাজধানী ওডেন ফ্লোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত ছেলেদের দলগত ফাইনালে ভারতকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জেতে চীন। আর মেয়েদের গ্রুপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পিছিয়ে পড়েও থাইল্যান্ড 3-2 সেটে হারিয়েছে চীনকে। শুক্রবার প্রতিযোগিতার সমাপনী দিনে ছেলে ও মেয়েদের একক ও দ্বৈত ফাইনাল অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও বেলজিয়ান তারকা কিম ক্লাইস্টার্স। প্রথম সেট মাত্র 34 মিনিটে 6-2 গেমে হারান সানিয়া পোলিশ তারকা এগনিজেস্কা রাদাভানস্কার কাছে। দ্বিতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন সানিয়া, কিন্তু দ্বাদশ বাছাই রাদাভানস্কার কাছে পরাজয় মানেন 6-4 গেমে। মেয়েদের অন্য ম্যাচে দ্বিতীয় বাছাই কিম ক্লাইস্টার্সকে হারিয়ে অঘটনের জন্ম দেন নেদারল্যান্ডসের আরাঞ্জা রাস। প্রথম সেট 3-6 গেমে হারলেও 2 ঘন্টা 2 মিনিটের লড়াই শেষে পরের সেটগুলো 7-5 ও 6-1 গেমে জিতে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন ডাচ খেলোয়াড় আরাঞ্জা রাস। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরও একবার। আদালতের রায় হাতে না পাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি বিশেষ কমিটি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমান সরকারের মূল এজেন্ডা, ইউনেস্কোতে বললেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সাথে খালেদা জিয়ার বৈঠক। বিনিয়োগ বাড়াতে না পারলে আগামী বছর 7 প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না, অভিমত অর্থনীতিবিদদের। ধর্মভিত্তিক দলগুলোকে সাথে নিয়ে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জঙ্গি দল, জানালো র্যাব। বিপুল পরিমাণ বোমা, হ্যান্ড গ্রেনেড উদ্ধার। এবং অনুমোদনহীন নকশার ভবন মালিকদের জেল জরিমানা করতে 1 জুন থেকে মাঠে নামবে রাজুক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।